আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের কুইজ শো কুইজ 2024-এ। বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত এই আয়োজন কুইজ 2024 শুরু হয়েছে নতুনভাবে। আমরা নতুন ফরম্যাট নতুন করে সাজিয়েছি আমাদের এই আয়োজন। কিভাবে সাজিয়েছি, কি করেছি সে গল্পটা আমরা বলবো, তবে তার আগে জানিয়ে দিতে চাই যে আমাদের সাথে আজ জ্ঞানের লড়াই বুদ্ধির লড়াইয়ে হাজির দুটি দল। প্রথমে চলুন তাদের সাথে পরিচিত হয়ে নিই। মোহাম্মদ তামিম আহমেদ জিসান, দশম শ্রেণী নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়। কাজী সাইয়াদ আহমেদ, নবম শ্রেণী নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়। মাহিম বিন আজিজ, ঢাকা কলেজিয়েট স্কুল, দশম শ্রেণী। সাদমান হোসেন স্বচ্ছ, ঢাকা কলেজিয়েট স্কুল, অষ্টম শ্রেণী। পরিচয় পালা শেষ হলো, এবারে বলে দিই যে আমাদের নতুন ফরম্যাট কি দাঁড়িয়েছে। আমরা যে নতুন ফরম্যাটে করছি সেখানে দুটো ভাবে আমরা এই অনুষ্ঠানটাকে সাজিয়েছি। একটি হচ্ছে বিষয়ভিত্তিক রাউন্ড, যেখানে আমাদের বেশ কিছু বিষয় থাকছে, সেসব বিষয় থেকে আমরা দুটো করে প্রশ্ন করব। বিষয়গুলো হচ্ছে বাংলাদেশ, খেলাধুলা, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, ভূগোল, ইতিহাস, সাম্প্রতিক বিশ্ব। প্রথম রাউন্ডে বিষয়ভিত্তিক রাউন্ড থেকে আমরা ছবি এবং ভিডিও দেখিয়ে প্রশ্ন করব। দ্বিতীয় রাউন্ড হচ্ছে কুইজ রাউন্ড, র্যাপিড ফায়ার রাউন্ড, যেখানে 1 মিনিটে আমরা 10টা দ্রুত প্রশ্ন করব। আর নম্বর বন্টনের বেলায় যেটা হবে যে বিষয়ভিত্তিক রাউন্ডে সঠিক উত্তরে থাকবে 10 নম্বর, ভুল হলে জরিমানা হবে 5 নম্বর। কুইজ রাউন্ডে এসে সঠিক উত্তরের জন্য 5 নম্বর, কিন্তু ভুল হলে কোনো জরিমানা হবে না। বিষয়ভিত্তিক রাউন্ডের বেলা যেটা হবে যে যারা আগে বাজার চাপবেন তারা সুযোগ পাবেন উত্তর দেওয়ার জন্য। আর 6টা বিষয়, অনেকগুলো বিষয় রয়েছে, তার মধ্যে থেকে 6টা বিষয় থেকে আমরা প্রশ্ন করব এবং প্রতিটি বিষয় 2টি করে প্রশ্ন হবে। আর কুইজ রাউন্ডে আগেই বলেছি 10টি প্রশ্ন করব আমরা 1 মিনিট সময়ের মধ্যে। তো এই হচ্ছে আমাদের নতুন ফরম্যাট। তো শুরু করি আমাদের আজকের কুইজ শো কুইজ 2024। আমরা শুরু করছি আমাদের বাংলাদেশ বিষয় দিয়ে। বাংলাদেশ থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায়। এই সূর্য সন্তানেরা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন এমন এক দাবিতে যা পৃথিবীর বুকে আর কোথাও কখনো হয়নি। এই শহীদদের পরিচয় কি, কোন আন্দোলনে যুক্ত ছিলেন তারা? সবার আগে বাজার প্রেস করেছেন এপাশে নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়। ভাষা আন্দোলন। ও যাদের ছবি দেখতে পাচ্ছেন 4 জন, তাদের নাম বলতে পারবেন? ভাষা শহীদ আব্দুল জব্বারের ছবি দেখতে পাচ্ছি, রফিক, শফিউর, নাম জানা আরো অনেকেই। নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়ে উত্তর দিয়েছেন। দেখা যাক, একই সঙ্গে বাজার প্রেস করেছেন ওপাশে ঢাকা কলেজিয়েট স্কুল, তাদের কি উত্তর একটু জেনে নেই। ভাষা আন্দোলন। আপনারা বলছেন ভাষা আন্দোলন। এখানে যে 4 জনের ছবি দেখছি আমরা, এই 4 জনের পরিচয় বলতে পারবেন? আমাদের একই উত্তর প্রায়। আচ্ছা, আপনারা একই উত্তর দিতে চাচ্ছেন। আচ্ছা, দেখে নিই, দুদলই একই উত্তর দিয়েছেন, দেখা যাক তাদের উত্তর সঠিক কিনা। আমাদের কম্পিউটার কি বলে? আমাদের কম্পিউটার বলে একেবারে সঠিক উত্তর। তারা আমাদের ভাষা আন্দোলনের শহীদতে, বাংলা ভাষার সম্মান রক্ষার্থে তারা তাদের জীবন বিলিয়ে দিয়েছেন। ছবিগুলো যদি দেখি আমরা, বাম দিক থেকে আছেন শহীদ আবুল বরকত, তারপরে আছেন শহীদ আব্দুল জব্বার, তারপরে যার ছবি দেখতে পাচ্ছি তিনি শহীদ রফিক উদ্দিন, এবং সর্বডানে রয়েছেন শহীদ শফিউর, তার ছবি। বাংলাকে তৎকালীন পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে 1952-র 21শে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সামনের রাস্তায় 144 ধারা ভেঙে বিক্ষোভ প্রদর্শনরত অবস্থায় ছাত্র জনতার উপর যে গুলি চালানো হয়, তার ফলে নিহত হন আমাদের এই ভাষা শহীদেরা। খুব ভালো লাগছে যে আপনারা দুদলই আমাদের ইতিহাস সম্পর্কে সচেতন। শুধু তাই না, আমাদের শহীদদের ছবি দেখেও তাদেরকে ঠিক চিহ্নিত করতে পেরেছেন। দারুণ। সো ঢাকা কলেজের স্কুল এবং নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়ে দুদলই পেয়ে যাচ্ছে 10 নম্বর করে। আমরা ভাষা আন্দোলনের শহীদদের কাছ থেকে চলে যাই পরের প্রশ্নে। দেখি বাংলাদেশ বিভাগে কোন প্রশ্ন রয়েছে এর পরে। পাখি, এই পাখিটিকে চিনতে হবে। এর দেহ কালচে এবং মুখমণ্ডল, গলা, বুক ও পেট সম্পূর্ণ সাদা। অন্য সব ঝিল্লির তুলনায় এরা বেশ সাহসী, ফলে মানব বসতির আশেপাশে প্রায়ই দেখা যায়।
স্বভাবে এরা বলা হয় ক্রেপস্কুলার। প্রজননকালীন সময়ে বর্ষার প্রথম বৃষ্টিতে এরা উচ্চস্বরে বারবার ডাকে। বাংলাদেশের বন্য প্রাণী আইনে এই প্রজাতিটিকে সংরক্ষিত ঘোষণা করা হয়েছে। এই পাখিটির নাম কি? সবার আগে বাজার প্রেস করেছেন ওপাশে ঢাকা কলেজিয়েট স্কুল। ডাহুক পাখি। ডাহুক পাখি, আচ্ছা ডাহুক পাখি নিয়ে মনে হচ্ছে আপনাদের একটু ডাউট আছে। দেখি এপাশে নারিন্দা আছেন, নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়, তারা কি বলেন? আমাদেরও একই পাখি মনে হচ্ছে, ডাহুক পাখি। আপনাদের মনে হচ্ছে ডাহুক পাখি, আমার কিন্তু একটু ডাউট মনে হচ্ছে যেটা ডাহুক পাখি কিনা নাকি ডাউট পাখি। দেখা যাক আমাদের কম্পিউটার কি বলে। আচ্ছা, অপশন পাওয়া গেছে, আমাদেরকে কম্পিউটার অপশন দিয়েছে ডাহুক, অ্যালবাট্রাস, প্লাটিপাস, ফ্লেমিঙ্গো। কলেজিয়েট স্কুল হ্যাঁ ডাহুক। ডাহুক। ডাহুক, আপনারা ডাহুকের সাথেই থাকছেন? জি নারিন্দা, আমরাও ডাহুকের সাথেই থাকবো। আপনারাও ডাহুকের সঙ্গে থাকছেন। দুদলই বলছেন যে এটা ডাহুকের সাথে তারা থাকছে, এটা ডাহুক পাখি। দেখি আমাদের কম্পিউটার কি বলে। কম্পিউটার বলছে অ্যাবসলিউটলি রাইট, এটা ডাহুক পাখি। ভেরি ওয়েল ডান। বিভিন্ন রকম নামে এই পাখিটাকে ডাকা হয়। কেউ বলেন ডাহুক, কেউ বলেন ডাইক, কেউ বলেন পান পায়রা, বা কেউ বলেন ধলাবুক ডাহুক। রেলিডি গোত্র বা পরিবারের অন্তর্ভুক্ত আমুরনির্স গণের অন্তর্গত মাঝারি আকৃতির একটি পাখি। এই পাখিটি কেবল যে বাংলাদেশেই পাওয়া যায় তা না, এছাড়াও ভারত, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে ডাহুক পাখি দেখতে পাওয়া যায়। দারুণ, আপনারা পাখি চিনে ফেলছেন একদম ডাহুক পাখি। এটা তো খুবই খুবই আশ্চর্য হলাম। আমি নিশ্চিত ছিলাম যে এটা সঠিক উত্তর আপনারা দিতে পারবেন না, বাট ব্রিলিয়ান্ট। আপনারা পাখি সম্পর্কে আগ্রহী, পাখি সম্পর্কে জানেন, এক্সেলেন্ট। এবং 10 নম্বর চলে গেল নারিন্দার খাতায় এবং একই সঙ্গে আবারও ঢাকা কলেজিয়েটের খাতায়। নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়ে আপনাদের সাথে একটু গল্প করতে চাই। প্রথমে মোহাম্মদ তামিম আহমেদ, আপনার কাছে জানতে চাইব যে ভবিষ্যতে আপনি কি হতে চান, কি আপনার স্বপ্ন? আমি ভবিষ্যতে ডাক্তার হতে চাই। ডাক্তার হতে চান, কেন? ডাক্তার হতে চাই, আমি বাংলাদেশের মানুষের সেবা করতে চাই। বাংলাদেশে আর কি ডাক্তার আছে, বাট তারা আর কি অনেকেই বর্তমানে দেখতে পাচ্ছি ভুল চিকিৎসা এবং মানে প্রপারলি গাইড করতে পারছে না। অনেকে আবার অর্থের লালসায় পড়ে গেছে। কিন্তু আমি চাই একটা সৎ এবং ভালো ডাক্তার হয়ে বাংলাদেশের মানুষের সেবা করতে। এছাড়া আমার মানে ফ্যামিলি দিক দিয়ে একটা ডাক্তারের ইয়ে আছে, মানে আমার ভাইয়া ইঞ্জিনিয়ার, এই জন্য আমার কি ডাক্তার হওয়ার ইচ্ছা পার্সোনালি আর কি। না, সেটা কি বাসা থেকে বলেছে না, না না, ভাই আমার ইচ্ছা। ইঞ্জিনিয়ার তোমাকে ডাক্তার হতে হবে? না না, আমার ইচ্ছা যে আমার কথা ছিল আমার ভাইয়া ডাক্তার হবে, বাট আমি এখন চাচ্ছি ডাক্তার হইতে। আচ্ছা, বাহ। কিন্তু আপনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আপনি সৎ একজন ডাক্তার হতে চান, যিনি যথাযথভাবে মানুষের সেবা করবেন সততার সাথে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে কোনো পেশাতেই থাকি না কেন, যে কোনো পেশাতেই যাই না কেন, সেখানে যদি সততা না থাকে তাহলে কিন্তু সে পেশায় কখনোই আমরা একটা পর্যায়ে যেতে পারবো না। ওপাশে আছেন কাজী সাইদ আহমেদ। সাইদ, আপনার কি স্বপ্ন? আমার ইচ্ছে হচ্ছে অ্যাস্ট্রোনমি ফিল্ডে কাজ করা ভবিষ্যতে। অ্যাস্ট্রোনমি? জি। আচ্ছা, কি হবে অ্যাস্ট্রোনমি ফিল্ডে কাজ করে? অ্যাস্ট্রোনমি ফিল্ডে আমার কাজ করার শখ হচ্ছে, মানে আমার ছোটোবেলা থেকেই বিভিন্ন টিভি সিরিজ বা কার্টুনে মহাকাশ নিয়ে যখন বিভিন্ন ধরনের এপিসোড দেখাতো আর কি, তো সেগুলার বিভিন্ন কাজ বা দৃশ্যগুলো দেখে অনেক ইন্টারেস্ট লাগতো যে কোনটা কেন হয়ে থাকে বা কিভাবে ঘটে। তো সেখান থেকে আসলে আমার ইন্টারেস্ট আসে অ্যাস্ট্রোনমির উপর। তো আমার ভবিষ্যতে এটা নিয়ে কাজ করার জন্য এটাই ইচ্ছা যে আমি নিজে কিছু এটা নিয়ে আবিষ্কার করব বা কিছু ডিসকভার করব কেন ঘটে থাকে, এটার জন্যই। তো স্যার, এমনিতে অবসর সময় কি করেন? অবসর সময়ে অনেক কিছুই করা হয়ে থাকে, কিন্তু আমার বেশি পছন্দ হচ্ছে অবসর সময়তে দাবা খেলা। বাহ, খুব ভালো। মানে এছাড়া আর কিছু? তো আপনার দাবা নিয়ে বলছি। দাবা ছাড়া যদি বিকাল টাইমটাতে অবসর হয়ে থাকি তাহলে ফুটবল খেলা, অথবা অন্য যদি রাত টাইমটাতে মাঝে মধ্যে আমি ওই সময় বিভিন্ন ধরনের উপন্যাস থাকে তা পড়ে থাকি। কিন্তু খুব ভালো লাগছে যে আপনি অন্তত এই চর্চাটা অব্যাহত রেখেছেন। জি, আমাদের বিদ্যালয়ে এরকম দাবা প্রতিযোগিতা হয়ে থাকে আমাদের স্কুলের মধ্যে। বাহ, খুব ভালো। অভিনন্দন সাইদ এবং তামিম, আপনাদের দুজনের সাথে গল্প করে খুব ভালো লাগলো। ভেরি ওয়েল ডান। বাংলাদেশ বিভাগ থেকে আমাদের দুটি প্রশ্ন করা হয়ে গেল। এবার চলে যায় আমাদের পরবর্তী বিভাগ, ইতিহাসে। ইতিহাস বিভাগ থেকে আমাদের প্রথম প্রশ্ন আসছে পর্দায়। মেসোপটেমিয়ার দক্ষিণাংশে মানে বর্তমান ইরাকের টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী উর্বর স্থানে এই সভ্যতার গোড়াপত্তন ঘটে।
খ্রিস্টপূর্ব 4500 থেকে খ্রিস্টপূর্ব 1900-র মধ্যে পৃথিবীর প্রথম সংঘটিত সভ্যতা হিসেবে গণ্য এই সভ্যতায় চাকা, লাঙল, কুনিফর্ম লেখন পদ্ধতির ব্যবহার দেখা যায়। প্রশ্ন হচ্ছে, আমরা কোন সভ্যতার কথা বলছি? ঢাকা কলেজিয়েট, মেসোপটেমিয়া, ইরাক, টাইগ্রিস, ইউফ্রেটিস, খ্রিস্টপূর্ব 4500 বছর আগের সভ্যতা এটি। আমরা আমাদের ইতিহাস বইতে, স্কুলের ইতিহাস বইতে পড়েছি এই সভ্যতা সম্পর্কে। দুদলই মনে হচ্ছে একটু কনফিউজড। যাই হোক, দেখি আমাদের কম্পিউটার কি বলে। কম্পিউটার বলছে এটি হচ্ছে সুমেরীয় সভ্যতা। সুমেরীয় পশ্চিম এশিয়ার নবপলয়ী পর্যায় থেকে উত্তরণ ঘটিয়ে মেসোপটেমিয়া অঞ্চলে প্রথম যে সভ্যতা গড়ে উঠেছিল সেটাই হচ্ছে সুমেরীয় সভ্যতা। দক্ষিণ মেসোপটেমিয়ার আদি অসেমিটিক বাসীরা তাদেরকে সাধারণত সুমেরিয়ান নামে ডাকা হয়। ব্যাবিলনের সভ্যতা তার পরে উত্থান ঘটে এবং ব্যাবিলনের সভ্যতার উত্থানের সাথে সাথে সুমেরীয় সভ্যতার পতন ঘটে। তখন ব্যাবিলনীয় সভ্যতা অনেক বেশি আপরাইজ করে, আপহোল্ড করে। রাইট, আমাদের ইতিহাসের প্রথম প্রশ্ন চলে গেল। এবারে আসছে দ্বিতীয় প্রশ্ন। দেখি দ্বিতীয় প্রশ্নে আমরা সঠিক উত্তর পাই কিনা। ইতিহাস থেকে দ্বিতীয় প্রশ্ন আসছে পর্দায়। ফ্রান্সের রাজা ছিলেন তখন ষোড়শ লুই। নিম্নমানের অর্থনৈতিক অবস্থা, বল্গাহীন জাতীয় ঋণ, অসম কর আরোপ, সম্রাট লুই 16-র অত্যধিক খরচ, অষ্টাদশ শতাব্দীর বিভিন্ন যুদ্ধের খরচ, বেকারত্বের উচ্চ হার, খাদ্যদ্রব্যের উচ্চ মূল্য এবং বিপ্লবের ঠিক আগের মাসগুলোতে বিরাজমান খাদ্য সংকট, এই সব কিছু ছিল সে সময়ে ফ্রান্সে। এবং সেই সময়ে এটা অনিবার্য ছিল যে একটা বিপ্লব সংগঠিত হবে, এবং বিপ্লব সংগঠিত হয়েছিল। ইতিহাস বিখ্যাত বিপ্লব। প্রশ্ন হচ্ছে, আমরা কোন বিপ্লবের কথা বলছি? নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়। ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লব। দেখি ফ্রেঞ্চ রেভলিউশন বা ফরাসি বিপ্লব এটা কি না, কারণ এই বিপ্লবের পরপরই কিন্তু বা এই বিপ্লবের ফলেই রাজা ষোড়শ লুই তিনি ক্ষমতা হারান এবং জনগণের ক্ষমতা প্রতিষ্ঠিত হয়। এবং যেটা দেখতে পাচ্ছি, একটা দুর্গতে আক্রমণ করা হয়েছে এবং সেই আক্রমণে আগুন জ্বলছে, এবং এটি হচ্ছে বাস্তিল দুর্গ বলা হতো, যেখানে রাজা ষোড়শ লুই থাকতেন। তো দেখি আমাদের উত্তর যেটি, এটি হচ্ছে ফরাসি বিপ্লব, এটি সেটি কিনা। অ্যাবসলিউটলি রাইট, ফরাসি বিপ্লব। ভেরি ওয়েল ডান, নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়। 1789 সালের 14 জুলাই ফ্রান্সে প্যারিসের এই কুখ্যাত বাস্তিল দুর্গের পতনের মধ্য দিয়ে ফরাসি বিপ্লব সংঘটিত হয়। এই বিপ্লব ছিল তদানীন্তন ফ্রান্সের শত শত বছরের নির্যাতিত ও বঞ্চিত সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। সে সময় এত খারাপ অবস্থা ছিল অর্থনীতির যে সাধারণ মানুষ রুটি কিনে খেতে পারছিল না, সেই সামর্থ্য তাদের ছিল না। যখন রাজা ষোড়শ লুই শুনলেন যে সাধারণ মানুষ রুটি কিনে খেতে পারছে না, তখন নাকি তিনি বলেছিলেন যে এরা রুটি কিনে খেতে পারছে না, তাতে কি, কেক কিনে খেতে বলো। তার মানে বোঝা যাচ্ছে যে রাজা বাস্তব অবস্থা থেকে অনেক দূরে ছিলেন। তার কোনো আইডিয়াই ছিল না যে দেশে কি চলছে, সাধারণ মানুষ কি পরিমাণ কষ্ট পাচ্ছে। তিনি কেক খান বলে তিনি ভেবেছেন যে দেশের মানুষ হয়তো রুটি না খেয়ে কেক খেতে পারে। তো সত্যি সত্যি বলেছিলেন কি এটা জানা যায় না, কিন্তু এ ধরনের একটা কথা ছড়িয়েছিল যে রাজা ষোড়শ লুই বলেছেন যে রুটি না পেলে ওরা তো কেক খেতে পারে, কেক খেতে বলো। অলরাইট, ভেরি ওয়েল ডান নারিন্দা। 10 নম্বর চলে গেল আপনাদের দলের খাতায়, এবং ইতিহাস থেকে আমাদের দুটো প্রশ্ন শেষ। এবার দেখি কোন বিভাগ থেকে প্রশ্ন আসছে। এবারে প্রশ্ন আসছে বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ থেকে। আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ থেকে প্রথম প্রশ্ন, এই প্রোগ্রামিং ভাষা সংকেত অর্থাৎ কোড সহজে পড়া যায়, এর কোড সি বা জাভার চাইতেও তুলনামূলকভাবে অনেক ছোট হয়
এতে রয়েছে লিস্ট, ডিকশনারি ও সেটের মতো চমৎকার একটা ডেটা কাঠামো। বিভিন্ন অপারেটিং সিস্টেম ব্যবহার করা যায় এতে, এবং কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য তাই এটা সবচাইতে ব্যবহৃত এবং জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষা। প্রশ্ন হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কোন প্রোগ্রামিং ভাষা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবং সবচেয়ে জনপ্রিয়? দুদলই একই সঙ্গে বাজার প্রেস করেছে। প্রথমে আসতে চাই ঢাকা কলেজিয়েটের কাছে। পাইথন। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সবচেয়ে জনপ্রিয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে। এটা হচ্ছে আপনাদের উত্তর। আসতে চাই নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়ের কাছে, দেখি তারা অন্য কোনো উত্তর দিতে চান কিনা। আমাদের উত্তর একই, পাইথন। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আচ্ছা, দেখা যাক তারা দুদলই একই উত্তর দিয়েছেন, আমাদের কম্পিউটারে একই উত্তর দেয় কিনা। কম্পিউটার কি বলছে দেখে আসি। অ্যাবসলিউটলি রাইট, পাইথন। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে পাইথন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত বিভিন্ন অ্যাপ্লিকেশন তৈরি করা এবং সেটা বাস্তবায়ন করা হয়। পাইথন একটা খুবই জনপ্রিয় এবং সহজে ব্যবহারযোগ্য ভাষা, যে এআই এর যে মেশিন লার্নিং প্রকল্পের জন্য এটাকে একটা স্ট্যান্ডার্ড ধরা হয়। এবং পাইথনের সবচেয়ে যেটি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে পাইথন ল্যাঙ্গুয়েজ রয়েছে একটা খুবই শক্তিশালী লাইব্রেরি, এটা ফ্রেমওয়ার্ক রয়েছে, যেটা এআই যে প্রজেক্টগুলো করা হয় সেটার জন্য এটা খুবই সহায়ক। সো খুব সহজ হওয়ায় সবাই এখন পাইথন কোডিংয়ের দিকে ঝুঁকছে। অলরাইট, দুদলই দারুণ উত্তর দিয়েছেন। দুদলই পেয়ে যাচ্ছে 10 নম্বর করে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পর দেখি আমাদের কোন বিষয়ে প্রশ্ন আছে। পরের প্রশ্ন, এই লার্নিং আমরা দেখতে পাচ্ছি একটি স্ট্রাকচার। এটা বলা হচ্ছে যে এটি এক ধরনের লার্নিং, এবং এই লার্নিং এমন এক ধরনের মেশিন লার্নিং যা ডেটা থেকে শেখার জন্যে কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক, ব্রেইন থেকে যে নিউরোলজি কানেকশনসগুলো আমাদের হাতে পায়ে সব অঙ্গে যাচ্ছে, ব্রেইন থেকে সিগন্যাল যায়, আমার ব্রেইন সিগন্যাল দিচ্ছে হাতটা নাড়াও, আমি হাত নাড়াচ্ছি, আঙুল নাড়াচ্ছি। এটা দিতে পারছি কারণ আমার ব্রেইন নিউরো সিগন্যাল পাঠাচ্ছে নিউরোলজিক্যালি। প্রশ্ন হচ্ছে এই যে লার্নিংয়ের কথা বলছি, এই লার্নিংটা কৃত্রিম বুদ্ধিমত্তার কোন শাখা? সবার আগে এ পাশে ঢাকা কলেজিয়েট স্কুল। ডিপ লার্নিং। ডিপ লার্নিং। আপনারা উত্তর দিতে আগ্রহী? দারিদ্র সরকারি উচ্চ বিদ্যালয়, জি আপনাদের উত্তর? আমাদের উত্তর একই, ডিপ লার্নিং। ডিপ লার্নিং, আচ্ছা, যে এটা হচ্ছে ডিপ লার্নিং, গভীর শিখন পদ্ধতির মাধ্যমে এটা করা সম্ভব হয়। এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শাখা, ডিপ লার্নিং। দেখি আমাদের কম্পিউটার কি বলে। কম্পিউটার তো সবই জানে, একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কম্পিউটারও চলে। অ্যাবসলিউটলি রাইট, ডিপ লার্নিং। যেটা আমরা বলছিলাম যে ডিপ লার্নিং ছবি দেখে সে শনাক্ত করতে পারে। আবার অনেক সময় আমরা একটা ছবির মধ্যে কিছু লেখা আছে, আমরা যদি ছবিটা তুলে দিয়ে দিই ওর সাথে সাথে টেক্সটগুলোকে আমাকে বের করে দেয় উইদিন এ সেকেন্ড, তাই না? এখন আমাদেরকে আর টাইপ করতে হয় না দেখে দেখে, যে কোনো কিছু আমরা কোথাও কিছু একটা লেখা আছে ছবি তুলে দিলেই আমাদেরকে টেক্সট করে দিতে পারে। চ্যাটবট তৈরি করতে পারে, যে নিজের যে কথা বলতে পারে, স্প্যাম ফিল্টার তৈরি করতে পারে, অনেক কিছু পারে, টেক্সট টু ইমেজ, গুগল ট্রান্সলেট, এসব অ্যাপের মতন কাজগুলো করে হচ্ছে ডিপ লার্নিংয়ের মাধ্যমে। এবং ভেরি ওয়েল ডান। সো ঢাকা কলেজিয়েট স্কুল এবং নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয় দুদলই পেয়ে গেলেন 10 নম্বর করে। আবারও আমাদের পরের বিষয় হচ্ছে সাহিত্য ও সংস্কৃতি। সাহিত্য সংস্কৃতিকে প্রথম প্রশ্ন, আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, ছবিতে দুজন বিখ্যাত সাহিত্যিক আছে। ডান দিকে দেখতে পাচ্ছি জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ দুহাত দিয়ে জড়িয়ে রেখেছেন অপর একজন সব্যসাচী কথা সাহিত্যিকের হাত। ছবিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের খুব জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদকে। তিনি তার দুহাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরেছেন আমাদের আরেক প্রিয় সব্যসাচী কথা সাহিত্যিকের হাত। প্রশ্ন হচ্ছে সাহিত্যিক হুমায়ুন আহমেদের সাথে কাকে দেখা যাচ্ছে, কার হাত হুমায়ুন আহমেদ ধরে রেখেছেন? বাজার প্রেস করেছেন ঢাকা কলেজিয়েট স্কুল। শামসুল হক। শামসুল হক। দেখি আপনাদের উত্তর শামসুল হক সঠিক কিনা। উত্তর সঠিক হলে 10 নম্বর, কিন্তু ভুল হলে জরিমানা
5 নম্বর, হয়তো জরিমানা হয়ে যেতে পারে। অ্যাবসলিউটলি রাইট, সৈয়দ শামসুল হক। যে সাহিত্যিককে দেখতে পাচ্ছি আমরা, তিনি হচ্ছেন সৈয়দ শামসুল হক। মাত্র 31 বছর বয়সে 1966 সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেছিলেন বাংলা সাহিত্যে তার অবদানের জন্য। 1984 সালে তিনি 21শে পদক লাভ করেন। 2000 সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন সাহিত্যে অসাধারণ কাজ করবার জন্য। এবং অত্যন্ত বেদনাদায়ক ব্যাপার হচ্ছে, আমরা এই দুই অসাধারণ গুণী মানুষকে হারিয়েছি। তারা দুজনই ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। ভেরি ওয়েল ডান, দারুণ। ঢাকা কলেজিয়েট আপনারা একেবারে সঠিক উত্তর দিয়েছেন এবং পেয়ে যাচ্ছেন 10 নম্বর। সাহিত্য বিভাগে আমরা চলে যাব পরের প্রশ্নে, দেখি কি অপেক্ষা করছে আমাদের জন্য। পরের প্রশ্ন আসছে পর্দায়। এই আমেরিকান লেখক টম সয়ার এবং হ্যাকলবেরি ফিন এই উপন্যাস দুটির জন্য বিখ্যাত। শিশুদের জন্যে এবং সমাজের নৈতিক দিক বাস্তবতা নিয়ে লেখা এই বিখ্যাত দুটি উপন্যাস, টম সয়ার এবং হ্যাকলবেরি ফিন, অসাধারণ। এবং বিশ্ব ক্লাসিক সাহিত্য বলতে যেসব সাহিত্যকে বোঝায় তার মধ্যে এই টম সয়ার এবং হ্যাকলবেরি ফিন অন্যতম। প্রশ্ন হচ্ছে, কোন আমেরিকান লেখক এই বিখ্যাত উপন্যাস দুটো লিখেছেন? টম সয়ার এবং হ্যাকলবেরি ফিন। দুদল কারো কাছ থেকে খুব একটা সাড়া পাচ্ছি না, দেখা যাক। না, পাচ্ছি না। আমরা চলে যাই আমাদের কম্পিউটারের কাছে, দেখি কম্পিউটার কি বলে। কম্পিউটার বলছে তিনি হচ্ছেন মার্ক টুয়েন। মার্ক টুয়েন, তার জন্ম 30 নভেম্বর 1825 এবং মৃত্যু 21 এপ্রিল 1910। তাকে বলা হয় আমেরিকান সাহিত্যিক এবং তার কাজগুলোর মধ্যে তিনি সমাজের যে অসঙ্গতি এবং শিশুর জগৎ, মনোজগৎ নিয়ে তার যে গভীর দৃষ্টিভঙ্গি সেটা ফুটে উঠেছে তার এই দুই উপন্যাসে। মার্ক টুয়েন। সাহিত্য বিভাগ থেকে দুটো প্রশ্ন পেয়ে গেলাম, চলে যাই আমাদের পরের বিভাগে। পরের বিভাগ হচ্ছে ভূগোল। আমাদের প্রশ্ন আসছে এবার ভূগোল থেকে। ভূগোল থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায়। ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি স্যাটেলাইট চিত্র। রাশিয়া, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, ইরান এবং আজারবাইজান দ্বারা সীমাবদ্ধ এটি পৃথিবীর বৃহত্তম অভ্যন্তরীণ জলাশয়। এটি একটি, যে সবুজ পানিটা দেখছি, এটা জলাশয়। আয়তন অনুসারে পৃথিবীর বৃহত্তম আবদ্ধ জলাশয়ের পৃষ্ঠতলীয় ক্ষেত্রফল হচ্ছে 1,43,244 বর্গ মাইল। এটিকে বলা হয় পৃথিবীর বৃহত্তম হ্রদ। প্রশ্ন হচ্ছে, এই বৃহত্তম হ্রদকে আমরা কি নামে চিনি? সবার আগে বাজার প্রেস করেছেন ঢাকা কলেজিয়েট। ক্যাসপিয়ান সাগর বা ক্যাসপিয়ান হ্রদ। ক্যাসপিয়ান সাগর বা ক্যাসপিয়ান হ্রদ। কেন মনে হলো যে এটা ক্যাসপিয়ান সাগর বা ক্যাসপিয়ান হ্রদ? কারণ আমি সোভিয়েত ইউনিয়নের ইতিহাস জানি, সেখান থেকে আমি যতটুকু জানি এই হ্রদটি বর্তমানে প্রায় শুকিয়ে গিয়েছে, কারণ সোভিয়েত ইউনিয়ন এখান থেকে তাদের কৃষিকাজের জন্য পানি নিত। দেখা যাক, অনেক তথ্যই জানা ঢাকা কলেজিয়েটের। দেখি আমাদের কম্পিউটার কি বলে। কম্পিউটার বলছে অবশ্যই ক্যাসপিয়ান সাগর। ভেরি ওয়েল ডান ঢাকা কলেজিয়েট। ক্যাসপিয়ান সাগর বা ক্যাসপিয়ান হ্রদ আসলেই সাগরই বলা যায়, কারণ এটার আয়তন একটা সম্পূর্ণ সাগরের সমান। এবং এই সাগর এশিয়া ইউরোপের মাঝখানে ককেশাস পর্বতমালা পূর্বে, স্টেপ এবং মধ্য এশিয়ার পশ্চিমে অবস্থিত। আপনি ঠিক বলেছেন যে রাশিয়ার ম্যাপ যদি খেয়াল করেন সে জায়গার, তাহলে আপনারা দেখতে পাবেন এই সাগর এশিয়া ইউরোপের মাঝে অবস্থিত। ভেরি ওয়েল ডান, চমৎকার বলেছেন ঢাকা কলেজিয়েট এবং আপনারা পেয়ে যাচ্ছেন পুরোপুরি 10 নম্বর। চলে যাই ভূগোল বিভাগের পরের প্রশ্নে, দেখি কোনটি থাকছে আমাদের জন্য। পরের প্রশ্ন হচ্ছে পর্বতমালা নিয়ে। এই পর্বতমালা হচ্ছে উত্তর আমেরিকার পশ্চিমে অবস্থিত, পশ্চিম দিকে। কানাডার ব্রিটিশ কলম্বিয়া থেকে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো পর্যন্ত 3000 মাইলের উপরে বিস্তৃত এই বিশাল পর্বতমালার
এটা সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কলোরাডোয় অবস্থিত মাউন্ট অ্যালবার্ট, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 14,440 ফিট উঁচুতে এই শৃঙ্গটি রয়েছে। প্রশ্ন হচ্ছে, এই যে পর্বতমালা যেটা 3,000 মাইল বিস্তৃত, এটির নাম কি? দুদলই চিন্তা করছে এটা সঠিক উত্তর কোনটা হতে পারে, কেউ বাজার প্রেস করছেন না। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে চলে যাই আমাদের কম্পিউটারের কাছে, দেখি কম্পিউটার কি বলে। কম্পিউটার, রকি পর্বতমালা, রকি মাউন্টেন হাই, একটা চমৎকার গান আছে। রকি পর্বতমালা, প্রায় রকিজ নামে এটাকে অনেকে ডাকে, কানাডা থেকে নিউ মেক্সিকো পর্যন্ত প্রসারিত, এবং মাউন্ট রবসন কানাডায় অবস্থিত, যার সর্বোচ্চ উচ্চতা হচ্ছে 12,972 ফুট। এবং এই যে রকি পর্বতমালা, এটার অনন্য বৈশিষ্ট্য হচ্ছে যে এটা প্রাকৃতিক দৃশ্যের দিক থেকে অসাধারণ, এবং এখানে প্রচুর বৈচিত্র্যময় বন্য প্রাণীর বসবাস, অভয়ারণ্য এই রকি পর্বতমালায়। অলরাইট, এর সাথে সাথে শেষ হলো ভূগোল থেকে আমাদের দুটি প্রশ্ন। এবারে আমরা চলে যাব আমাদের শেষ বিভাগ খেলাধুলা। খেলাধুলা থেকে আমরা দুটো প্রশ্ন করব, দেখি কোন দুটো প্রশ্ন আছে আমাদের জন্য। প্রথম প্রশ্ন আসছে পর্দায় খেলাধুলা বিভাগ থেকে। 2024-এর 30 অক্টোবর ফাইনালে 2-1 গোলে আবারও নেপালকে হারিয়ে দ্বিতীয়বারের মতন সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ 2024-এর শিরোপা জিতেছে বাংলাদেশের বাঘিনীরা, এবং ফাইনালে দুটো গোল করেছে আমাদের বাংলাদেশের দুজন নারী ফুটবলার। প্রশ্ন হচ্ছে, কোন দুজন নারী ফুটবলারের গোলের বদৌলতে বাংলাদেশ আবারও চ্যাম্পিয়ন হলো? দুদলই একই সঙ্গে বাজার প্রেস করেছেন। সবার আগে আসতে চাই নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়ের কাছে, আপনাদের উত্তর। দুজনের মধ্যে আমার একজনের নাম জানা আছে, উনি হলো ঋতুপর্ণা চাকমা, যিনি একটা দুর্দান্ত গোলের মাধ্যমে বাংলাদেশকে জিতিয়েছিল। একজনের নাম আমি বলতে পারবো, দুজনের বলতে পারবো। একজনের নাম আপনি মনে পড়ছে? আচ্ছা ঠিক আছে, আমরা দেখি ঢাকা কলেজিয়েট স্কুল বলতে পারেন কিনা। আমাদেরও একই, ঋতুপর্ণা চাকমা এবং আখি বলতে চাচ্ছেন। এবং আখি বলতে চাচ্ছিলেন। আচ্ছা ঠিক আছে, ঋতুপর্ণ চাকমাকে সবাই মনে রেখেছেন, দেখি আরেকজনকে আমাদের কম্পিউটার মনে রেখেছে কিনা। দেখি কম্পিউটার কি বলে। মনিকা চাকমা এবং ঋতুপর্ণা চাকমা শিরোপা নির্ধারণী লড়াইয়ে বাংলাদেশ 52তম মিনিটে বাংলাদেশ এগিয়ে যায় মনিকা চাকমার দেওয়া গোলে। তারপরে বাংলাদেশ একটি গোল হজম করে নেপালের থেকে। তারপরে খেলা প্রায় শেষ পর্যায়ে 81 মিনিটের মাথায় দূরপাল্লার, যেটা আপনি বলছিলেন, একটি অসাধারণ শট করে ঋতুপর্ণ চাকমা বাংলাদেশের জয় নিশ্চিত করেন। ঋতুপর্ণ চাকমা এবং মনিকা চাকমা, আপনারা দুজনই অন্তত একজন খেলোয়াড়ের নাম বলেছেন, দুদলই পেয়ে যাচ্ছে 10 নম্বর করে। চলে যাই খেলাধুলা বিভাগের শেষ প্রশ্নে, দেখি এবার কে উত্তর দিতে পারে। আসছে আমাদের পর্দায়। প্রশ্ন হচ্ছে, তিনি একজন গলফার, গলফ খেলেন, বিখ্যাত। 1986 সালে অফিসিয়াল গলফ র্যাঙ্কিং শুরু হওয়ার পর সবচেয়ে বেশি সময় 683 সপ্তাহ ধরে তিনি ছিলেন শীর্ষে। 1998 থেকে 2005 পর্যন্ত 142টি পিজিএ ট্যুরে কাট পার করেছেন। কাট পার করা মানে হচ্ছে চূড়ান্ত দিনে খেলা। আগে তো বাদ পড়ে যে তিনি চূড়ান্ত দিন পর্যন্ত খেলেছেন, এবং এটা একটা বিশ্ব রেকর্ড। গলফের কথা বললেই এই খেলোয়াড়ের নাম আসে, গলফ এবং তার নাম যেন একসঙ্গে জড়িত। বাজার প্রেস করেছেন এ পাশে ঢাকা কলেজিয়েট স্কুল, আপনাদের উত্তর। টাইগার উডস। টাইগার উডস, নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়, তারা বাজার প্রেস করছেন। আপনারা কি অন্য কোনো নাম বলতে চান? আমাদের উত্তরটি একই, তার নাম হচ্ছে টাইগার উডস। টাইগার উডস আপনারা বলছেন। আচ্ছা দেখা যাক যে এই ভদ্রলোক টাইগার উডস কিনা। আমাদের কম্পিউটার কি বলে? আমাদের কম্পিউটার বলছে অ্যাবসলিউটলি রাইট, টাইগার উডস। আমেরিকান গলফার তিনি। 1996 সালে স্পোর্টস ইলাস্ট্রেটেড, যেটা খেলাধুলা সংক্রান্ত সবচেয়ে নামী বিখ্যাত পত্রিকা, সেই স্পোর্টস ইলাস্ট্রেটেড তাদের বর্ষসেরা খেলোয়াড় হিসেবে ঘোষণা করে টাইগার উডসকে, এবং তার পিজিএ শিরোপা সংখ্যা হচ্ছে 80টি। এটি সর্বকালের দ্বিতীয় সেরা।
টাইগার উডস, এবং যখনই কেউ গল্ফের কথা বলে সাথে সাথে মাথার মধ্যে চলে আসে টাইগার উডসের কথা। ঢাকা কলেজিয়েট স্কুল, আপনাদের সাথে একটু গল্প করতে চাই, জেনে নিতে চাই আপনাদের ইচ্ছের কথা, ভবিষ্যতের কথা। প্রথমে মাহিম বিন আজিজ, আপনি কি হতে চান বড় হয়ে? আমি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হতে চাই। অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার, আচ্ছা অ্যারোনটিক্সের দিকে আপনার শখ গেল কেন? বিষয়টা আমার খুবই পছন্দনীয় এবং আমার খুবই শখের একটা বিষয়। তাই কি দেখে বা কি কারণে এই শখটা হলো? বিমান, আচ্ছা তারপরে মহাকাশযান, আচ্ছা। এসব নিয়ে আমার আর কি একটু শখ বেশি। বাহ, তো এই অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে কি হবে? অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারের কয়েকটা সেক্টর আছে, আমি এটার মধ্যে বিমানের যে সেক্টরটা আছে এভিয়েশন, এই সেক্টরটায় যাইতে চাই। এভিয়েশন সেক্টরে কাজ করতে চান, বাহ চমৎকার। আমাদের ওপাশে রয়েছেন অষ্টম শ্রেণীর ছাত্র সাদমান হোসেন স্বচ্ছ। তো স্বচ্ছ, আপনার কাছে জানতে চাই যে আপনার কি স্বপ্ন? আমি বড় হয়ে একজন আর্মি অফিসার হতে চাই। আর্মি অফিসার? আপনার পরিবারের লোকজন বা সবাই, আপনার বাবা আর্মিতে কাজ করছেন এরকম কিছু? এরকম কিছু না, কিন্তু আমি বর্তমানে একজন বিএনসিসি ক্যাডেট, এই কারণে আমার সেখান থেকে আগ্রহ এসেছে ডিসিপ্লিন অথবা প্যারেড ইত্যাদির ক্ষেত্রে। আচ্ছা, তো এরকম আপনার কি মনে হয় যে বাংলাদেশ আর্মিতে যোগ দিয়ে আপনি দেশের জন্য কি করতে পারবেন? আমি অবশ্যই সর্বপ্রথম দেশে সার্বভৌমত্ব রক্ষা করার চেষ্টা করব, এছাড়াও বিভিন্ন আইন শৃঙ্খলার কাজে আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। আপনি বিএনসিসি করছেন, কবে থেকে বিএনসিসি করছেন? আমি গত বছর থেকে। আচ্ছা, কি হয় বিএনসিসিতে আমাকে যদি একটু বলেন, এখানে কি ধরনের কার্যক্রম হয়, কি হয়, কি লাভ করলে? বিএনসিসিতে সর্বপ্রথমে আমাদের ডিসিপ্লিন গঠন করার চেষ্টা করে, যেমন আমাদের যারা সিনিয়র রয়েছেন তাদেরকে আমাদের প্রথমে স্যার বলে সম্বোধন করতে হয়। এছাড়াও আমাদের একটা নিয়মানুবর্তন রয়েছে, অর্থাৎ আমাদের সব কিছু সময় মতো করতে হয়, নাহলে আমাদের দেখা যায় মাঝে মাঝে শাস্তি দিয়েও ওটা ঠিক করে থাকেন। তারপর আমাদের টিম ওয়ার্ক সম্পর্কে শেখানো হয়, যে কীভাবে এক দল প্যারেডের সাথে কিভাবে প্যারেড করতে হয়, অথবা সেখানে ভুল করলে আমাদের কিভাবে মিলাবো ইত্যাদি। আরে বাহ, খুব ভালো, অনেক ধন্যবাদ ঢাকা কলেজিয়েট স্কুল, দারুণ লাগলো আপনাদের সঙ্গে গল্প করে। বিষয়ভিত্তিক রাউন্ড শেষ হয়ে গেল, এখন যে রাউন্ড শুরু হবে সেটি হচ্ছে কুইক কুইজ রাউন্ড। কুইক কুইজ, 1 মিনিটে 10টি প্রশ্ন, প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকবে 5 নম্বর, ভুল হলে কোনো নম্বর কাটা যাবে না। আর প্রথমেই সুযোগ পাচ্ছে নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়। নারিন্দা, রেডি আপনারা? আপনাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। HTML এর পূর্ণ রূপ কি? স্কিপ। প্রথম পদার্থ বিজ্ঞানী হিসাবে কোন বিজ্ঞানী পরিচিত? গ্রিকের। স্কিপ। ইউরোপের সবচেয়ে বড় দেশ কোনটি? ইউরোপের। বাংলাদেশে ভোটাধিকার পেতে বয়স কত হতে হয়? 18। মানব দেহে ডিএনএ কোথায় থাকে? নিউক্লিয়াসের ক্রোমোজোমে। বাংলাদেশের জাতীয় সংসদে কতগুলো আসন রয়েছে? 300টি এবং সংরক্ষিত 50টি। মোনালিসা চিত্রকর্মটি লিওনার্দো দা ভিঞ্চি। লিওনার্দো দা ভিঞ্চি। ফিফা বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল। চাঁদের পৃষ্ঠে অবতরণকারী নীল আর্মস্ট্রং। বায়ুমণ্ডলের প্রধান উপাদান? নাইট্রোজেন। HTML এর পূর্ণ রূপ? স্কিপ। ইয়েস, এর সাথে সাথে 1 মিনিট সময় শেষ হয়ে গেল। দেখে নিই কোন কোন প্রশ্নের উত্তর আমরা সঠিক পেলাম। HTML এর পুরো অর্থ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। প্রথম পদার্থ বিজ্ঞানী হিসেবে পরিচিত গ্যালিলিও। ইউরোপের সবচেয়ে বড় দেশ রাশিয়া। ভোটাধিকার পেতে হলে কমপক্ষে 18 বছর বয়স হতে হবে। মানবদেহে ডিএনএ থাকে কোষের নিউক্লিয়াসে। বাংলাদেশের জাতীয় সংসদে 300টি আসন। মোনালিসা আঁকেন লিওনার্দো দা ভিঞ্চি। ফিফা সবচেয়ে বেশি জয়লাভকারী দেশ হচ্ছে ব্রাজিল। চাঁদের পৃষ্ঠে প্রথম অবতরণকারী মানুষ হচ্ছে নীল আর্মস্ট্রং। বায়ুমণ্ডলের প্রধান উপাদান নাইট্রোজেন। 9টি প্রশ্নের উত্তর সঠিক পেয়েছি। অতএব নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়ে আপনারা পেয়ে যাচ্ছেন 45 নম্বর। অভিনন্দন, ভেরি ভেরি ওয়েল ডান। এবারে পালা ঢাকা কলেজিয়েট স্কুলে। ঢাকা কলেজিয়েট স্কুল, আপনাদের জন্য 1 মিনিট সময় বরাদ্দ। 1 মিনিটে আমরা করব 10টি প্রশ্ন, প্রতিটি সঠিক উত্তরের জন্য 5 নম্বর। রেডি? আপনাদের 1 মিনিট সময়ের জন্য, আপনাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশ কোনটি? ব্রাজিল। ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি বইটির লেখক কে? জীবাণু থেকে রোগ সৃষ্টি হয় কারণটা কি? মানে জীবাণু থেকে রোগ সৃষ্টি হয় কেন, কি কারণে হয়? উইন্ডোজ, লিনাক্স, এগুলো কি? অপারেটিং সিস্টেম। উইনস্টন চার্চিল কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? যুক্তরাজ্য।
হিলিয়ামের HE এইচ ই মানবদেহের কোন অঙ্গ রক্ত উৎপাদন করে? মানবদেহের কোন? তাজমহল আগ্রা। কোন? আগ্রা। যুক্তরাষ্ট্রের রাজধানী কোন শহরে? ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসি। বনলতা সেন কবিতাটি কার লেখা? স্কিপ। বনলতা সেন। দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশ বলেছেন ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি বইটির লেখক কে? জীবাণু থেকে কেন রোগ সৃষ্টি হয়? কিসের ফলে রোগ সৃষ্টি হয় জীবাণু থেকে? বনলতা সেন কবিতাটি হার্ট। কে লিখেছে? জি, হার্ট। হাড়। এই সাথে সাথে শেষ হয়ে গেল 1 মিনিট সময়। দেখে নিই কোন কোন প্রশ্নের সঠিক উত্তর আমরা পেয়েছি। দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশ হচ্ছে ব্রাজিল, সঠিক বলেছেন। ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এই বইটি লিখেছেন আর্নেস্ট হেমিংওয়ে। জীবাণু থেকে রোগ সৃষ্টি হয় হচ্ছে সংক্রমণ, ইনফেকশন, ঠিক আছে। উইন্ডোজ লিনাক্স কম্পিউটার অপারেটিং সিস্টেম, একেবারে সঠিক বলেছেন। উইনস্টন চার্চিল যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন, সঠিক উত্তর। হিলিয়ামের রাসায়নিক প্রতীক HE, সঠিক। মানবদেহের কোন অঙ্গ রক্ত উৎপাদন করে? হাড় বলেছেন, একই কথা। অস্থিমজ্জা। সাধারণত দেখা যায় যে আমরা যখন বলি না ব্লাড ক্যান্সার হয়, ব্লাড ক্যান্সার হলে বোন মেরো ট্রান্সপ্ল্যান্ট করতে বলে, অর্থাৎ অস্থিমজ্জা ট্রান্সপ্ল্যান্ট করতে বলে, যে অস্থিটা নতুন রক্ত উৎপাদন করতে পারে। তাজমহল আগ্রা শহরে অবস্থিত। যুক্তরাষ্ট্রের রাজধানী হচ্ছে ওয়াশিংটন ডিসিতে। বনলতা সেন কবি জীবনানন্দ দাশ তার লেখা কবিতা এটি। দেখা যাচ্ছে 7টি প্রশ্নের সঠিক উত্তর আমরা পেয়েছি। অতএব ঢাকা কলেজিয়েট স্কুল পেয়ে যাচ্ছেন 35 নম্বর। অভিনন্দন ঢাকা কলেজিয়েট। দেখতে দেখতে আমরা চলে এলাম আজকের অনুষ্ঠানের শেষ জায়গায়। এখন জানিয়ে দিতে চাই যে কোন দল ফাইনালি কত স্কোর করলেন। বিষয়ভিত্তিক রাউন্ড এবং কুইক কুইজ রাউন্ড মিলিয়ে ঢাকা কলেজিয়েট স্কুলের মাহিম বিন আজিজ এবং সাদমান হোসাইন স্বচ্ছ তারা দুজনে মিলে দলের জন্য অর্জন করেছেন সর্বমোট 105 নম্বর। অভিনন্দন ঢাকা কলেজিয়েট স্কুল। ওদিকে নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়ের মোহাম্মদ তামিম আহমেদ এবং কাজী সাইদ আহমেদ তারা দুজনে মিলে অর্জন করেছেন সর্বমোট 105 নম্বর। অভিনন্দন নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়। ধন্যবাদ আপনাদের দু দলকেই আজকে এই দারুণ জমজমাট আসরটাকে মাতিয়ে দেবার জন্য। ধন্যবাদ আপনাদেরকে যারা রইলেন আমাদের সাথে। আশা করি সামনের সপ্তাহে যখন ফিরে আসবো আপনার সঙ্গে আবারও দেখা হয়ে যাবে। আজকে আমরা বারবারই একটা কথা বলছিলাম যে আমাদের শিক্ষার্থীদের জন্যে শারীরিক কসরত অত্যন্ত জরুরি। কারণ ছোটোবেলায় তারা শারীরিকভাবে যতটা শক্ত হবে, যত খেলাধুলা করবে, যত ব্যায়াম করবে, যত নিয়মানুবর্তী হবে, তাদের বড় জীবন, ভবিষ্যৎ জীবন তত শক্তিশালী হবে। কারণ ভবিষ্যতে যখন তারা কাজ করতে নামবেন তাদের কঠোর পরিশ্রম করতে হবে, অনেক কাজ করতে হবে এবং জীবনে সুস্থ থাকতে হলে শরীর চর্চার কোনো বিকল্প নেই। স্কাউটিং, বিএনসিসি, রোভার স্কাউটস কিংবা গার্লস গাইড কিংবা রেড ক্রিসেন্ট, এই সমস্ত সংস্থাগুলো আমাদেরকে জীবনের গুরুত্বপূর্ণ লাইফ স্কিল, জীবন রক্ষাকারী স্কিলগুলো, দক্ষতাগুলো শেখায়। আমাদের বাচ্চাদেরকে দক্ষ করে তুলুন, কারণ আগামীর দিনে তাদের সবাইকে একা একা চলতে হবে এবং একা চলতে হলে এই দক্ষতাগুলো অবশ্যই অর্জন করতে হবে এবং যারা এই দক্ষতা অর্জন করবে তারা বাকি সবার চাইতে অনেক দূর এগিয়ে থাকবে। সো দক্ষ হন এবং সেই সাথে জ্ঞানের চর্চা করুন। তথ্যের সঙ্গে থাকুন, প্রযুক্তির সঙ্গে থাকুন, জ্ঞানের সঙ্গে থাকুন। হ্যাপি কুইজিং।